প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজ আমাদের এমপি3 বাংলাদেশ বিষয়াবলীর 3য় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা সম্পর্কে জানবো। বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ খুঁটিনাটি যতগুলো বিষয় আছে সবগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিগুলো আরো সুন্দর হবে। আমরা কিন্তু বাংলাদেশ এমপি3 বাংলাদেশ বিষয়াবলীর 2টা ক্লাস কিন্তু পূর্বেই করেছি, সুতরাং আমরা আজ 3য় নম্বর ক্লাস করব। তোমরা যারা নতুন জয়েন হয়েছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না হয়। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে আমাদের বিভিন্ন জেলা সম্পর্কে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র খুঁটিনাটি যতগুলো বিষয় আছে চাকরি পরীক্ষা আসার মতো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে চলো, সর্বপ্রথম আমাদের হচ্ছে নরসিংদী জেলা। নরসিংদী জেলায় কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে তথ্যগুলো আছে নরসিংদী জেলায় চাকরি পরীক্ষা আসার মতো, সেই তথ্যগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো। দেখো, নরসিংদীর উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে মেঘনা আর হচ্ছে শীতলক্ষ্যা। তাহলে নরসিংদীর উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে মেঘনা আর হচ্ছে শীতলক্ষ্যা। নরসিংদীর উপজেলা আছে 6টি। নরসিংদীতে উপজেলা কয়টি? 6টি উপজেলা আছে। এর পরবর্তী প্রশ্নটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নরসিংদীর ঐতিহাসিক স্থান হচ্ছে ওয়ারী বটেশ্বর। তাহলে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? এইভাবে প্রশ্নগুলো আসে। তাহলে নরসিংদী জেলায় অবস্থিত ওয়ারী বটেশ্বর। আমরা দেখি এবার নরসিংদী জেলার কৃতি সন্তান। নরসিংদী জেলায় কৃতি সন্তান কারা কারা আছে? ডক্টর আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ, এরপর আছে শহীদ আসাদ এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। এই তিনজন হচ্ছে নরসিংদী জেলার কৃতি সন্তান। তাহলে আমাদের মনে রাখতে হবে নরসিংদী জেলার কৃতি সন্তান হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, শহীদ আসাদ এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। আমরা এখন মুন্সিগঞ্জ জেলা সম্পর্কে জানবো। মুন্সিগঞ্জ জেলায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে চাকরি পরীক্ষা আসার মতো। দেখো, মুন্সিগঞ্জের প্রাচীন নাম হচ্ছে ইদ্রাকপুর বা বিক্রমপুর। এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। মুন্সিগঞ্জের প্রাচীন নাম ইদ্রাকপুর বা বিক্রমপুর। এর পরবর্তী প্রশ্ন, মুন্সিগঞ্জ জেলার উল্লেখযোগ্য নদ নদী আছে। নদী হচ্ছে ধলেশ্বরী, পদ্মা হচ্ছে মেঘনা। 3টা নদী আছে মুন্সিগঞ্জ জেলা উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে ধলেশ্বরী, পদ্মা, মেঘনা। এর পরবর্তীতে ঐতিহাসিক স্থান হচ্ছে ইদ্রাকপুর কেল্লা। ইদ্রাকপুর কেল্লা অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা। তাহলে অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা এবং সোনাকান্দা দুর্গ। সোনাকান্দা দুর্গ। তাহলে মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান হচ্ছে ইদ্রাকপুর কেল্লা, অতীশ দীপঙ্করের জন্মস্থান পণ্ডিত ভিটা আর হচ্ছে সোনাকান্দা। এবার আমরা টাঙ্গাইল জেলা সম্পর্কে জানবো। টাঙ্গাইল জেলায় উপজেলা রয়েছে 12টি। কতটি? 12টি। টাঙ্গাইল জেলায় উপজেলা 12টি। টাঙ্গাইল জেলার নদ নদী যমুনা, ধলেশ্বরী ও বংশী। যমুনা, ধলেশ্বরী, বংশী। টাঙ্গাইল চমচমের জন্য বিখ্যাত। এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল হচ্ছে চমচমের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, টাঙ্গাইলের ঐতিহাসিক স্থান হচ্ছে আতিয়া জামে মসজিদ, মধুপুরগড়, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ আর হচ্ছে কুমুদিনী হাসপাতাল। এবার দেখো, এখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মধুপুরগড়। তাহলে টাঙ্গাইলের ঐতিহাসিক স্থান হচ্ছে মধুপুরগড়। কৃতি সন্তান কে কে আছে টাঙ্গাইল জেলায়? মাওলানা ভাসানী আর হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী, কবি রফিক আজাদ। তাহলে কৃতি সন্তান কে কে? মাওলানা ভাসানী, ডক্টর আশরাফ সিদ্দিকী, কবি রফিক আজাদ। পরবর্তীতে আছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলায় যে সকল তথ্য চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দেখে নিব। দেশের প্রথম মডেল থানা ভালুকা ময়মনসিংহে অবস্থিত। তাহলে ভালুকা কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। দেশের প্রথম মডেল থানা ভালুকা ময়মনসিংহে অবস্থিত। ব্রহ্মপুত্র ময়মনসিংহ দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়েছে। প্রাচীন নাম কি? নাসিরাবাদ। ময়মনসিংহের প্রাচীন নাম কি? নাসিরাবাদ। ময়মনসিংহের ঐতিহাসিক স্থানগুলো কি কি আছে? নজরুলের স্মৃতিময় বিজড়িত দরিরামপুর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নজরুলের স্মৃতিময় বিশ্রামের দরিরামপুর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গারো পাহাড়, এটাও গুরুত্বপূর্ণ। গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলায়। চীনামাটিতে সমৃদ্ধ বিজয়পুর। চীনামাটিতে সমৃদ্ধ বিজয়পুর। এই তথ্যগুলো ময়মনসিংহ জেলার হচ্ছে ঐতিহাসিক স্থানগুলো। সুতরাং এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এর পরবর্তীতে ময়মনসিংহের প্রাচীন নাম মোমেনশাহী অথবা নাসিরাবাদ। ময়মনসিংহের প্রাচীন নাম মোমেনশাহী বা নাসিরাবাদ।
এবার আমরা নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে জানবো। নারায়ণগঞ্জকে বলা হচ্ছে প্রাচ্যের ডান্ডি। তাহলে প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়? নারায়ণগঞ্জ জেলাকে। এবার দেখো, নারায়ণগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্প সমৃদ্ধ জেলা। তাহলে বাংলাদেশের অন্যতম শিল্প সমৃদ্ধ জেলা কোনটি? নারায়ণগঞ্জ। উল্লেখযোগ্য নদ নদী মেঘনা, ধলেশ্বরী আর হচ্ছে শীতলক্ষ্যা। এশিয়ার বৃহত্তম পাটকল এখানে অবস্থিত ছিল। তাহলে এশিয়ার বৃহত্তম পাটকল যেটা হচ্ছে আদমজি পাটকল, এটা কিন্তু এশিয়া মহাদেশের ভিতর বৃহত্তম ছিল। এটা কিন্তু নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু বন্ধ আছে। এরপর নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান কি কি আছে? সোনারগাঁও, এটা খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান হচ্ছে সোনারগাঁও। এরপর আছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, পাঁচ বিবির মাজার, পানামনগর, পাগলা সেতু, বাংলার তাজমহল, এগুলো কিন্তু নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান। এরপরে দেখো, জ্যোতি বসুর জন্মস্থান কিন্তু নারায়ণগঞ্জে। জ্যোতি বসুর জন্মস্থান নারায়ণগঞ্জ জেলায়। উপমহাদেশের প্রাচীন বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করেন সারফুদ্দিন আবু তাওয়ামা। উপমহাদেশের প্রাচীন বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত করেন সারফুদ্দিন আবু তাওয়ামা। সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার উত্থান পতনের জীবন্ত সাক্ষী। তাহলে সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার উত্থান পতনের জীবন্ত সাক্ষী। এরপর আমরা একটু মানিকগঞ্জ জেলা সম্পর্কে জানবো। মানিকগঞ্জ জেলা, দেখো মানিকগঞ্জ জেলা সুফি সাধক মানিক সাহেব নাম অনুসারে মানিকগঞ্জের নামকরণ করা হয়। তাহলে মানিকগঞ্জ জেলার নামকরণ করা হয় কার নাম অনুসারে? সুফি সাধক মানিক সাহেব নাম অনুসারে মানিকগঞ্জের নামকরণ করা হয়। উল্লেখযোগ্য নদনদী কি কি? পদ্মা, যমুনা, ধলেশ্বরী। এই তথ্যগুলো কিন্তু তোমরা একটু নোট ডাউন করে রাখবে, তাহলে পরবর্তীতে তোমাদের এই তথ্যগুলো কিন্তু একবার দেখলেই কিন্তু মনে পড়ে যাবে। সুতরাং নোট ডাউন করা খুবই জরুরি। উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানসমূহ কি? ইমামপাড়া জামে মসজিদ, একচালা দুর্গ, মত্তের মাঠ, শ্রী শ্রী আনশ্রী কালীবাড়ি, বাইমাইলের নীলকুঠি, বাজরা নীলকুঠি, দশসিরা বৌদ্ধবিহার, নবরত্ন মঠ, মাচাইন মসজিদ, তাওতা ও ধানকোড়া জমিদার বাড়ি। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। যদিও এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমরা স্কিপ করতে পারি। পরবর্তীতে কি আছে? মানিকগঞ্জের কৃতি সন্তান কে কে? ভাষা সৈনিক শহীদ রফিক। মানে মানিকগঞ্জের কৃতি সন্তান কে? ভাষা শহীদ রফিক। হীরালাল সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্ম কিন্তু মানিকগঞ্জ জেলায়। এবার আমরা শেরপুর জেলা সম্পর্কে জানবো। দেখো, শেরপুর জেলায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। গাজী বংশের শের গাজীর নাম অনুসারে শেরপুর নামকরণ করা হয়। তাহলে গাজী বংশের শের গাজীর নাম অনুসারে শেরপুর নামকরণ করা হয়। শেরপুরের নদ নদী পুরাতন, ব্রহ্মপুত্র মির্গি আর হচ্ছে বংশ মেলিনী। পুরাতন ব্রহ্মপুত্র মির্গি আর হচ্ছে বংশ মেলিনী। উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান হচ্ছে শের আলী গাজীর মাজার, পানিহাটা দিঘি, গজনী অবকাশ কেন্দ্র, কাঁচবালি ও সিলিকা। এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। এরপর আমরা জামালপুর সম্পর্কে জানবো। জামালপুর জেলা সম্পর্কে তেমন একটা গুরুত্বপূর্ণ তথ্য নাই, শুধু একটা তথ্য আছে এখানে। দেখো, গীতিকার নজরুল ইসলাম বাবুর জন্মস্থান। গীতিকার নজরুল ইসলাম বাবুর জন্মস্থান হচ্ছে জামালপুর জেলায়। এবার আমরা নেত্রকোনা জেলা সম্পর্কে জানবো। নেত্রকোনা জেলাকে মাছ ভাতের খনি বলা হয়। তাহলে নেত্রকোনা জেলাকে মাছ ভাতের খনি বলা হয়। উল্লেখযোগ্য নাম নদী হচ্ছে বংশ, বাউলাই, সোমেশ্বরী, মুরক, ধনু। তেমন গুরুত্বপূর্ণ তথ্য না। ঐতিহাসিক স্থানগুলো কি আছে? গারো পাহাড়, এটা গুরুত্বপূর্ণ। গারো পাহাড় কোথায়? নেত্রকোনা জেলায়। খোঁজার দিঘি, সুসং মহারাজের বাড়ি, কৃষ্ণপুর, বৌদ্ধমাঠ, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। এর পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্ন চলে যায়। উপজাতীয় কালচার একাডেমি বিরিশিরি এখানে অবস্থিত। এইটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিরিশিরি উপজাতি কালচার একাডেমি অবস্থিত হচ্ছে নেত্রকোনা জেলায়। এরপর দেখো, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কবি নির্মলেন্দু গুণ, যতীন সরকারের জন্মস্থান। তাহলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কবি নির্মলেন্দু গুণ ও যতীন সরকারের জন্মস্থান কিন্তু নেত্রকোনা জেলায়। তাহলে এই ছিল আজকে আমাদের MP3 বাংলাদেশ বিষয় বলে 3য় নম্বর ক্লাস। আজ আমরা বিভিন্ন জেলা সম্পর্কে খুঁটিনাটি তথ্য, যেগুলো হচ্ছে BCS, ব্যাংক জব এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন জেলা ভিত্তিক, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে সমাধান করলাম। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভালো লাগে লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না যায়। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।